আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দিচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেই সংবাদ সম্মেলনে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে। কোনো না কোনোভাবে অবদান রেখেছেন। এখানে অনেকের নাম দেখতে পেয়েছেন, কিন্তু তার বাইরেও অনেকে রয়েছে। আমি সবার নাম এখানে পড়ব না, সময় সংক্ষিপ্ততার কারণে। পরবর্তীতে সময় থাকলে আমি নাম হয়তো পরিচিত করে দেব, কিন্তু যেহেতু অনুষ্ঠানটি সীমিত সময়ের জন্য লাইভে যাচ্ছে, সেই জন্য আমি সবার নাম বলবো না। শুধু সামনে যারা আছেন তাদেরকে চিনেন আপনারা, কিন্তু তারপরেও আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিক থেকে আছেন তৌফিকুল ইসলাম খান, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো। তারপরে আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, সিপিডির ডিস্টিংগুইশ ফেলো। আমার বাদিকে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক। তারপরে রয়েছেন মুনতাসির কামাল, সিপিডির রিসার্চ ফেলো। তার পাশে রয়েছেন সৈয়দ ইউসুফ সাদাত, সিপিডির রিসার্চ ফেলো। এবং পিছনে যারা বসে আছেন, জায়গার অভাবের কারণে তারা পিছনে, কিন্তু তারা প্রত্যেকটা যে আলোচনা এখানে রয়েছে সেখানে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, অবদান ছিল তাদের। এবং তার ছাড়াও আমাদের যে প্রশাসন এবং আমাদের অ্যাকাউন্টস বিভাগ, পার্টিকুলারলি আমাদের ফিসক্যাল মেজারগুলি পর্যালোচনা করার জন্য সহযোগিতা করেছেন, তারাও সামনে বসে আছেন। আর আমাদের ডায়ালগ এবং কমিউনিকেশনের যে আমাদের কলিগরা আছেন, তারা তো দেখতেই পাচ্ছেন, তারা সক্রিয় এই অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার জন্য। তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং তাছাড়া আমাদের প্রশাসনের বিভিন্ন আমাদের যে কারিগরি বিভাগ, প্রকাশনা বিভাগ, প্রত্যেকেরকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দ্রুত চলে যাব বিশ্লেষণটির জন্য। গতকাল যখন মহান জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেটটি উপস্থাপন করা হলো, আমরা গতকাল খুব দ্রুত একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছিলাম, কারণ আমরা এই ট্র্যাডিশনালি পরের দিন বিস্তারিতভাবে আলোচনা করে থাকি এবং মিডিয়ার সামনে সেটা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের মতামত, আমাদের প্রতিক্রিয়াটি। এবং এটি বাজেটটি বিস্তারিত একটি বিষয়, এবং আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব প্রত্যেকটি বিষয়কে আমরা পর্যালোচনা করার জন্য। সেই প্রস্তাবনাগুলি কিভাবে বিভিন্নভাবে আমাদের জীবনে, জনজীবনে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে সেগুলো, এবং কোথায় আরও ভালো করার সুযোগ ছিল সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আপনারা জানেন যে শুরুতে যে বিষয়টি, বাজেট আলোচনা করতে গেলেই যেটি বলতে হয় যে বাজেটটি কোন অর্থনৈতিক প্রেক্ষিতে আলোচনা কিংবা উপস্থাপন করা হলো, তৈরি করা হলো, সেই অর্থনৈতিক প্রেক্ষাপটটি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেইটার প্রেক্ষিতেই যথোপযুক্ত বাজেটারি পদক্ষেপগুলো নিতে হয়। আমরা জানি যে গত প্রায় 2 বছর থেকে বাংলাদেশের অর্থনীতি একটা প্রচণ্ড ধরনের চাপের মুখে রয়েছে, যার কারণে বাংলাদেশের যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ছিল, আমাদের উচ্চ প্রবৃদ্ধি, নিম্ন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার অবস্থান ভালো, বৈদেশিক খাতের অবস্থা শক্তিশালী, এরকম যে একটা অবস্থা ছিল, সেখান থেকে আমরা অনেকখানি সরে এসে আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটা নড়বড়ে হয়ে গিয়েছে, এবং অর্থনীতির প্রায় সবগুলি সূচকে এখন একটা ক্ষত দেখা দিয়েছে। এবং এই প্রেক্ষিতে আমাদের আশা ছিল যে বাজেটে কিছু পদক্ষেপ থাকবে, বিশেষ করে এখান থেকে যদি দুটি যদি আমরা বিশেষ পদক্ষেপের কথা চিন্তা করি, যেখানে এক্ষুনি পদক্ষেপ নেওয়ার দরকার ছিল এবং সরকারের উপযুক্ত নীতিমালা এবং পদক্ষেপ, সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেখানে যে তলানির দিকে যাচ্ছে সেটাকে বন্ধ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা। অর্থাৎ সেখানে আমরা এই মুহূর্তে অন্যান্য বিষয়গুলোকে বাদ দিয়ে এই দুটোর প্রথমে দিকে নজর দিয়ে অন্যান্য বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে ঠিক করার দিকে যেতে পারতাম। বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে আকারটা, সেটার আকারটা মোট ব্যয়ের 33.3%। এটা গত বছরে যে যা ছিল তার চাইতে, অর্থাৎ চলতি অর্থবছর 2024 অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় কিন্তু কম। আর বাজেট ডেফিসিটটা ধরা হয়েছে 4.6%, যেটা কিনা রিভাইজ বাজেট 2024-এ
4.7%, অরিজিনালি 5.2% ছিল, কিন্তু আমরা সবসময় বছরের শেষে এসে অনেকটাই কম আমরা করতে পারি, বাস্তবায়ন করতে পারি। এবং এখানে বিদেশি ঋণ এবং অনুদান সেটা একটা বিরাট ভূমিকা রাখবে। আমাদের যে বাজেট ডেফিসিটটা সেটার জন্য 7.1% এখান থেকেই আসবে, এবং এটা একটু গত বছরের চাইতে বেশি। এবং সেখানেও অনেকগুলো বিষয়, যে ফিসকাল কাঠামো যেটা ধরা হয়েছে, সেই ফিসকাল কাঠামোতেও আসলে বাস্তবসম্মত পদক্ষেপ, বাস্তবসম্মত প্রাক্কলনগুলো আমরা দেখি না। এবং বিশেষ করে একটা বিষয় যে এখানে গুরুত্বপূর্ণ, যে এডিপির যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের ক্ষেত্রে অনেকখানি আমরা পিছিয়ে থাকি। আরেকটি বিষয় যে বাজেট ডেফিসিট। হ্যাঁ, বাজেট ডেফিসিট তো আপনাকে ব্যয় করতেই হবে, কারণ কিছু না কিছু ব্যয় না করলে, বিশেষ করে উন্নয়ন প্রকল্পগুলোতে, সেগুলোতে ব্যয় না করলে হয়তো কর্মসংস্থানের উপর একটা প্রভাব পড়বে। আর সরকারের যেহেতু ফিক্সড কস্ট যেগুলো রয়েছে, সেখানে তো তেমন একটা হাত দেওয়ার উপায় নেই। কিন্তু তারপরেও এখানে আরও একটু যদি সংকোচনমূলক করা যেত, তাহলে এটা এই সময়ের জন্য একটা উপযুক্ত পদক্ষেপ হতো, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আরও সহজ হতো। আরেকটি বিষয়, যে আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে, 2025 অর্থ বছরে 5,41,000 কোটি টাকার রাজস্ব আহরণের একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে যে 2024 অর্থ বছরে যেটা রিভাইজড বাজেটের যেটা ছিল সেটা হচ্ছে 4,78,000 কোটি টাকা। এখন আমরা সিপিডির পক্ষ থেকে হিসাব করে দেখিয়েছিলাম যে 2024-এর যে লক্ষ্যমাত্রা, সেটা পূরণ করা সম্ভব হবে না, এবং সেটা 4,25,000 কোটি টাকা এটা পর্যন্ত আহরণ করা যাবে। তো সেই প্রেক্ষিতে এই বাজেটের যদি তুলনায় দেখি, তাহলে রিভাইজড বাজেট 2024-এর তুলনায় 2025-এর সেটার প্রবৃদ্ধিটা 13.2%। কিন্তু যদি আমরা ঘাটতিটা দেখি এবং সিপিডির হিসাবটার মাথায় নিই, তাহলে ওই 4,25,000 থেকে 25,000 কোটি টাকা থেকে 5,41,000 কোটি টাকা করতে গেলে প্রবৃদ্ধিটা কি, সেটা হচ্ছে 27.3%। এখানে বিরাট একটা উল্লম্ফন। এইটুকু করা এই বর্তমান যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে, সেটার প্রেক্ষিতে খুবই চ্যালেঞ্জিং, সম্ভব হবে না বলে আমাদের ধারণা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় রাজস্ব আহরণের ক্ষেত্রে কোন খাত থেকে কতটুকু আসে। এনবিআর থেকে যে আসবে সেটা বাড়বে 17.1% থেকে, এবং কিন্তু নন এনবিআরের বহির্ভূত এবং ট্যাক্স বহির্ভূত যে আহরণগুলো, সেখানেও কিন্তু দুক্ষেত্রেই একটা কমবে, এবং একটাতে কমবে আমরা দেখতে পাচ্ছি, এবং ইনফ্যাক্ট দুইটাতে 21.1% এবং আরেকটি হচ্ছে 6.1%। আর তারপরে আমরা যদি ব্রডার ফিসকাল ফ্রেমওয়ার্কটা দেখি আর্থিক কাঠামোর ক্ষেত্রে, সেখানে এখানে আমরা দেখি যে বিভিন্ন খাত ওয়াইজ যদি দেখি, তাহলে দেখতে পাই যে বরাবরের মতোই আমাদের যে পাবলিক সার্ভিসের জন্য ব্যয়টা, সেটাই কিন্তু সর্বোচ্চ। সেটা মোট বাজেটের 2025-এর বাজেটে পাবলিক সার্ভিসের অংশটা 2024-এর চাইতেও একটু বেশি, এবং তারপরেই আছে যে মূল জায়গায় ইন্টারেস্ট, সুদ পরিশোধ করা, শিক্ষা এবং প্রযুক্তি এবং যোগাযোগ এবং যাতায়াত, পরিবহন এবং স্থানীয় সরকার, কৃষি ইত্যাদি এই বিষয়গুলো। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে সরকারি পরিষেবা এবং সুদের সুদ পেমেন্ট করা, এটাই হচ্ছে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা লক্ষণীয় বিষয় যে কৃষি খাত, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, সেইটি এবং স্থানীয় সরকার, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, স্থানীয় উন্নয়নের জন্য সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে তাদের বরাদ্দটা কিন্তু কমেছে। এবং যদি আমরা সরকারি সেবার মধ্যে দেখি যে সবচেয়ে বেশি এখানে কোন খাত থেকে আসে, ফাইন্যান্স ডিভিশন, তারাই সবচেয়ে বেশি আসলে তাদের জন্য বরাদ্দ থাকে। আর অন্যান্য জায়গায় যে খরচগুলি হচ্ছে থাকে, ইকুইটি এবং বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া, সেই লোনটা দেওয়া হয় বিভিন্ন অটোনোমাস বডিগুলাতে সরকারের, তারপরে এই সমস্ত মিলে এই
খরচটা এখানে ভাগ ভাগ করে দেখানো রয়েছে। আর ডোমেস্টিক যে এই যে বাজেটটা ডেফিসিটটা হলো করা হয়েছে, প্রাক্কলন করা হয়েছে, এখানে কোথা থেকে অর্থটা আসবে? আমরা জানি যে এটা কিছু অংশ অভ্যন্তরীণ উৎস থেকে আসবে, কিছু অংশ বাইরে থেকে আসবে। অভ্যন্তরীণ উৎসের থেকে মূল উৎসটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া, এবং এই ব্যাংক থেকে ঋণ নেওয়াটা মোট যে অর্থ ফাইন্যান্সিং হবে এই বাজেট ডেফিসিটের জন্য, তার 53.7% হবে ব্যাংক থেকে। আপনারা জানেন যে সরকার চলতি অর্থ বছরেও প্রচুর পরিমাণে ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে তাদের ঘাটতি, বাজেট ঘাটতি মেটানোর জন্য, এবং এই অর্থ বছরেও সেটার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং তারপরে আরেকটি হচ্ছে যে খুব সামান্য পরিমাণে জাতীয় সঞ্চয়পত্রের থেকে, সেটা মাত্র 15,400 কোটি টাকা। তো এখানে চিন্তার বিষয়টি হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে যে ঋণ নিলে তাহলে পরবর্তীতে যখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ বা চাহিদা বাড়বে তখন তারা কি সেখান থেকে ঋণ পাবে কিনা, এটি একটি চিন্তার বিষয়। দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে যে সরকারের তো অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার ফলেও তার সুদের, তার ফেরত দেওয়ার দায় দেনার পরিমাণটা বাড়ছে, সেটাও তো বেড়ে চলেছে। এখন বিদেশি অর্থায়ন আসবে একটা, বিশেষ করে এডিপি প্রজেক্টগুলোর জন্য, এবং এটার কিন্তু অন্যদিকে বিদেশির যে ঋণ নিয়ে এটার পেমেন্টটাও কিন্তু বাড়তে থাকবে। 2025 অর্থ বছরে 3.2 বিলিয়নে হবে, এবং যেটা কিনা 2024 অর্থ বছরের সংশোধিত বাজেটে 2.4 বিলিয়ন ছিল। এখন অন্যান্য খাতের খরচও রয়েছে, বিশেষ করে যেমন সরকারের যে কিছু গ্যারান্টি থাকে, এগুলাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলা হয়, এটা কিন্তু জিডিপির 2.1%, এবং বাজেট ডেফিসিটের 2025 অর্থ বছরের বাজেট ডেফিসিটের 45%-এর উপরে, 45.4%। এখানে একটা বড় উল্লঙ্ঘন হয়েছে 18.8% গত এক বছরে। এটা মূলত এই যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট, সেইটার এগেনস্টে যে গ্যারান্টি দিতে হয়েছে সরকারকে, সেটার কারণে বেড়েছে। এখানে আরও কতগুলি খাত দেখানো হয়েছে যেখানে কিনা সরকার তার গ্যারান্টি দিয়েছে, সেই কারণে কিন্তু এখানে ব্যয়গুলো ধরা হয়েছে। এখন যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আসি, তাহলে আমরা দেখি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি জিডিপির 4.7% 2025 অর্থ বছরে, যেটা 2024 ছিল, প্রথমে ছিল 5.3%, সেটা সংশোধন করে 4.9% করা হয়েছে। এখানে এই বছরে একটু কম দেখানো যাচ্ছে। এখন মূল বিষয়টি হচ্ছে যে এই যে এডিপির ফাইন্যান্সিংয়ের এখানে খাতগুলো, যে সরকার কতখানি দিবে এবং প্রজেক্ট 8 থেকে কতখানি আসবে। প্রজেক্ট 8 2024 অর্থ বছরে কিন্তু যেটা ছিল 35.7%, এটা আগামী অর্থ বছরে এটা একটু বাড়বে, এবং দুটো যে পাওয়ার সেক্টর প্রজেক্ট, সেইখানে কিন্তু সেখান থেকে যে প্রজেক্টে সেই দুটো মিলেই কিন্তু 15.2% হবে। এর মধ্যে সেটি হচ্ছে, একটি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে 10% মোট প্রজেক্ট 8-এর, এবং আরেকটা হচ্ছে মাতারবাড়ি যে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট, সেখানেও এটা মোট প্রজেক্ট 8-এর 5.2% এখানে। আর যে প্রকল্পগুলো আছে সেখানে যদি আমরা দেখি যে সবচেয়ে উপরের দিকে টপ 5টা খাত, সেইখানে তাদের জন্য 71.1% এডিপির বরাদ্দ, এবং সেখানে প্রায় সবসময় যেগুলোর একটা ধারাবাহিকতা রয়েছে যে পরিবহন এবং যোগাযোগ খাত, এটা সবচেয়ে বেশি পেয়েছে, এবং তারপরে বিদ্যুৎ এবং জ্বালানি খাত সেটাও পেয়েছে তারপরে দ্বিতীয় অবস্থানে, এবং এই দুটোই খাতে 42% এডিপি অ্যালোকেশনের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, বাসস্থান এবং কমিউনিটি, স্বাস্থ্য এবং অন্যান্য আরও 10টা সেক্টর এইভাবে রয়েছে। এটা হচ্ছে খাতওয়ারি। একটা এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে জ্বালানি খাতের মধ্যে যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, সেটা একাই কিন্তু এই এডিপি অ্যালোকেশনের 25.8% এটা এখানে রয়েছে।
একটা ভালো পজিটিভ বিষয় এখানে এবার লক্ষ্য করা গেছে যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এটা টপ 5টা সেক্টরের মধ্যে ঢুকে গেছে। আমরা সবসময় বলি যে আসলে এই দুটো খাত নেগেটিভ, এটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যালোকেশনের মধ্যে, অন্য জায়গায় না, মিনিস্ট্রি ওয়াইজ না। তো সেখানে এই দুটো খাত ঢুকেছে, এটা ভালো বিষয়। এবং শিক্ষা খাতের জন্য 11.9% এডিপির রয়েছে, এটা গত বছর চাইতে একটু বেশি সামান্য। এবং স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ এডিপির 7.8%। এবং যাতে কিনা এইগুলোর জন্য বিদেশি প্রকল্প, বিদেশি সহায়তা, বিদেশি ফান্ড দরকার পড়বে। আমরা একটা জিনিস ভালো মনে করছি যে অনেক সময় দেখা হয় যে প্রকল্পের তালিকা অনেক বড় থাকে, কিন্তু সেখানে তেমন কোনো বরাদ্দ দেওয়া থাকে না। একটা সিম্বলিক প্রতীকী একটা বরাদ্দ দিয়ে একটা প্রকল্পের লিস্ট করা হয়ে থাকে। এটা কিন্তু ক্রমান্বয়ে কমে এসেছে এবং একটা উল্লেখযোগ্য হারে এটা কমেছে। এটা একটা ভালো দিক, সঠিক পথেই যাচ্ছে। আর সময় পার হয়ে গেছে এরকম প্রকল্প তো চলছেই। এবং গড়ে আমাদের যে প্রকল্প এর গড়ে 1138টি বিনিয়োগ প্রকল্পের গড় বয়স হচ্ছে 5.2 বছর। এবং তারপরে আছে এখানে 357টি, এগুলোর বয়স এই 1138টির মধ্যে 357টির বয়স 6 থেকে 10 বছর, 36টির বয়স কিন্তু 10 বছরের উপরে। তো এই যে আপনার চিত্রের মধ্যেও দেখতে পাচ্ছেন যে এক একটা প্রকল্প কতবার করে এক্সটেনশন হয়েছে, নবায়নকৃত হয়েছে, মানে এটার টেনে নেওয়া হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকটা 20টি মতো আমরা মেগা প্রকল্পর অবস্থাটা দেখি। এখানে এগুলো খুব বড় বড় প্রকল্প, মেগা প্রকল্প, যেগুলো কিনা শুরুর তারিখ এখানে দেওয়া হয়েছে এবং কবে শেষ হওয়ার কথা ছিল সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখবেন, আমি পড়ছি না কারণ 20টা প্রকল্প রয়েছে। এগুলো 14 সালে শুরু হয়েছে, কোনোটা 16 সালে, 12 সালে শুরু হয়েছে, তো এমনকি 10 সালেও 2010 সালেও শুরু হয়েছে। থ্যাংক ইউ। জি, 2010 সালেও শুরু হয়েছে। সুতরাং এই যে প্রকল্পগুলির বাস্তবায়নের হার, এটা তেমন একটা মানে সময় অনুযায়ী আগাচ্ছে না, পিছিয়ে রয়েছে। এটা একটা চিন্তার বিষয়। এবং 20টার মধ্যে 6টা প্রকল্প 2025-এ সম্পন্ন হওয়ার কথা, কিন্তু আমাদের যে এই যে তাদের সম্পদ যেখানে মানে এটার জন্য বরাদ্দ আছে, সেটা যদি পুরোটাও বাস্তবায়ন হয়, ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু 2025 সালে এগুলো বাস্তবায়ন হবে না, এই প্রকল্পগুলি সম্পূর্ণ হবে না। এটি একটি চিন্তার বিষয়। কারণ আমরা প্রকল্পের বেলায় যেটা বলছি যে যত দেরি হবে সেখানে কিন্তু টাইম ওভাররান লিডস টু কস্ট ওভাররান, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং যখন প্রকল্প বেশি অর্থে বাস্তবায়ন করা হয়, তখন এটার রিটার্নটাও কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। রাস্তাঘাটের ক্ষেত্রে সেখানে টোল আদায় করা, সেটার ব্রেক ইভেনে আসতে অনেক সময় লাগে। তারপর জনগণের উপরেও কিন্তু এটা একটা চাপ পড়ে থাকে। সুতরাং এটা প্রকল্প বাস্তবায়ন দ্রুত সম্পূর্ণ করার জন্য যে ধরনের আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেছি সেগুলো আমরা জানি, সেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, সেটার নজর দেওয়ার খুবই জরুরি বিষয়। এখন আমরা কিছু রাজস্ব পদক্ষেপ সেটার দিকে, সেগুলো কিন্তু সরাসরিভাবে আমাদের ব্যক্তি পর্যায়ে এবং প্রতিষ্ঠান পর্যায়ে প্রভাব ফেলে। এবং তার মধ্যে শুরুতেই ব্যক্তি খাতের যে আয় কর কাঠামো, সেইখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা বলেছিলাম যে এখন আমাদের যেহেতু মূল্যস্ফীতির চাপ কমানো এবং মানুষকে স্বস্তি দেওয়া, এটাই হওয়া উচিত মূল লক্ষ্য। সেই অনুযায়ী আসলে করের মাধ্যমে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেটা একটা। এখানে আমরা কর কাঠামোর মধ্যে দেখতে পাচ্ছি যে করের যে স্ল্যাব এবং করের হার, এইটাকে একটা বিস্তার করা হয়েছে এখানে। যেমন যদিও করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকায় রাখা হয়েছে, কিন্তু তার পরবর্তী স্ল্যাবগুলিতে যদি আমরা দেখি যে পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, এটা তারপরে তার পরবর্তী 4 লাখ টাকা করা হয়েছে 10%, যেটা কিনা 3 লাখ ছিল চলতি অর্থ বছরে, এবং তার পরবর্তী 5 লাখ টাকা যেটা আগের বছরে ছিল 4 লাখ টাকা, সেই তার পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%।
এই যে তিনটা স্ল্যাব, এখানে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে যারা নিম্ন আয়ের এবং ফিক্সড ইনকাম গ্রুপের সদস্য। এবং আরেকটি বিষয় এখানে যে আগে সর্বোচ্চ কর হার ছিল 30%, কোভিডের সময় সেটা কিন্তু নামিয়ে আনা হয়েছিল। এখন আমরা দেখছি যে এইবার সেটাকে আবার পুনরায় এটা চালু করা হয়েছে এবং আশা করা যায় যে এটার মাধ্যমে কর আহরণ বাড়বে। এখন এই করের বিভিন্ন, এটা কার উপরে কতখানি পড়বে, কতখানি স্বস্তি দিল, এগুলোর হিসাব রয়েছে। আমরা দু একটা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে কিভাবে, যেমন কে কতখানি কর স্বস্তি পাবে। যেমন যাদের আয় 70,000, যাদের আয় ধরেন 29,167 টাকা থেকে 37,500 টাকা, তাদের যে পরিবর্তনটা হবে সেখানে কোনো পরিবর্তন নাই এই করের হারের, নতুন কর হারের কারণে। কিন্তু যাদের আয় মাসিক 70,833 থেকে 3,20,833, তারা পাবে কিছুটা কর রিলিফ পাবে, কর স্বস্তি পাবে। এবং সর্বোচ্চ 10% কর স্বস্তি পাবে যাদের মাসিক আয় 70,833 টাকা। তারপরে সর্বনিম্ন পাবে 1% কর স্বস্তি পাবে যাদের আয় হচ্ছে মাসিক 3,20,833 টাকা। তো যারা যাদের আয় 4,16,666 টাকা থেকে 40 লাখ পর্যন্ত, তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন 40 লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। আর কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে যে যেখানে যাদের আয় 5 লাখ টাকার, প্রতি ট্রানজ্যাকশনে 5 লাখ টাকা হবে, এবং যাদের আয় 36 লাখ টাকা বছরে, তারা এবং যদি ব্যাংকের মাধ্যমে তারা ট্রান্সফারটা করে, সেখানে তারা একটা কর রেয়াত পাবে কিংবা তাদের কর কমবে, এরকম। অর্থাৎ এটা হচ্ছে যে যারা এই ট্রেডেড কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো আছে, তারা যদি কমপ্লায়েন্ট হয় তাহলে তারা একটা ইনসেন্টিভ পাবে ট্যাক্স, কম ট্যাক্সের মাধ্যমে। কিন্তু এখানে মেজর একটা চিন্তার বিষয় এবং অস্বস্তিকর বিষয়, সেটা আমরা বরাবরই বলে এসেছি, সেটা হচ্ছে যে অপ্রদর্শিত এবং কালো টাকা সাদা করার যে পদক্ষেপটা। এবং 2025 অর্থ বছরের বাজেটে নতুন একটা প্রভিশন রাখা হয়েছে যে অপ্রদর্শিত টাকা এবং সম্পদ, সেটাকে আইনি পর্যায়ে আনা, সেটাকে লিগালাইজ করা, অর্থাৎ এটাকে সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছে। এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটার যে ধারা 1 পার্ট 3, সেখানে সেই সুযোগটার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং সেটা 15% ট্যাক্স দিয়েই, 15% কর দিয়েই কিন্তু করা যাবে। এবং দেখেন, সর্বোচ্চ করের হার হচ্ছে 30%, যারা সৎভাবে অর্জন করে এবং যারা নিয়মিতভাবে কর দিচ্ছে, তারা দিচ্ছে 30% হারে। এবং যারা হয় টাকা তারা আয় করেছেন হয়তো সৎভাবে, কিন্তু তারা কর দেননি এতদিন পর্যন্ত, কিংবা যারা অসৎভাবে আয় করেছেন এবং তার উপরে করও দেননি, তাদের জন্য হচ্ছে 15%। তো এইটা কোন ধরনের সামাজিক ন্যায্যতা, এটা একটা বিরাট প্রশ্ন। কারণ এই ধরনের সুযোগ যারা সৎ করদাতা, তাদের প্রতি চরম একটা অন্যায়, এবং এটা নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তার চাইতেও আরও একটি বিষয়, যদি আমি পিওরলি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিংবা কর আদায়ের পার্সপেক্টিভ থেকেও দেখি, সেখানেও দেখা যায় সেটা থেকে কিন্তু আদায় বেশি হয় না। এতদিন ধরে এটা সবসময়ই প্রায় প্রতি বছরই রয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু এই কর আদায় এই অপ্রদর্শিত কিংবা কালো টাকার থেকে সুযোগ দেওয়ার পরেও বেশি হয় না। এবং সেটা যদি হতোই, তাহলে তো আমাদের এই কর জিডিপি হার এত কম থাকার কথা না। তো সুতরাং এটা আমরা মনে করি যে যারা কর ফাঁকি দিচ্ছেন
তাদেরকেই বরঞ্চ উৎসাহিত করা হচ্ছে এবং যারা কর দিচ্ছেন নিয়মিতভাবে তাদেরকে কিন্তু তিরস্কৃত করা হচ্ছে। তারপরে আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে, অনেকগুলো পণ্যের ক্ষেত্রে মূল্য সংযোজন কর এবং সম্পূর্ণ করের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেগুলোর কিছু ক্ষেত্রে এগুলোর মূল্য বাড়বে, কিছু ক্ষেত্রে স্বস্তি দেবে ভোক্তাদের জন্য। আমরা দেখছি যে এখানে যে মূল্য সংযোজন কর আইন 2012 যেটা প্রণীত হয়েছিল, সেটা বাস্তবায়নের জন্য একটা প্রচেষ্টা সেদিকে যাচ্ছে। এবং বিশেষ করে এখন যেহেতু IMF তারা রেকমেন্ড করেছে যে তারাও তাদের শর্তের অংশ হিসাবে এই ভ্যাট আইনটা পরিপালন করার কথা বলছে, সেই জন্য আমরা দেখছি যে এখানে এক ধরনের একটা চেষ্টা এখানে রয়েছে। এবং এটা হলে কর আমরা একটা ফ্ল্যাট রেটে 15% আরোপ করার একটা প্রবণতা থাকবে।